বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর যে বিজ্ঞান, এই বিজ্ঞানের কিন্তু অলরেডি আমি কয়েকটা ক্লাস তোমাদের নিয়ে ফেলেছি। তার মধ্যে ইলেকট্রন বিন্যাস আছে এবং ইলেকট্রন বিন্যাসে আহ্বায়ক নীতি এবং সেই সাথে আরো আমরা নতুন একটা ভিডিও অ্যাড করতে যাচ্ছি, সেটা হলো কি রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আমরা আজকে একটু দেখবো। তো দেখো, আমি কিন্তু অলরেডি তোমাদের পেছনে লিখে রেখেছি যে রাসায়নিক বন্ধন প্রধানত তিন ধরনের, বা তিন ধরনের বলতে তোমাদের বইয়ে কিন্তু তোমাদের এই যে নবম শ্রেণীর যে বই, এখানে তিন ধরনের দিয়ে আছে, আর আমরা এই তিন ধরনের বন্ধন নিয়ে আজকে আলোচনা করব। তো রাসায়নিক বন্ধন যে তিন ধরনের ভিতরে একটা দিয়েছে কি আয়নিক বন্ধন, এবং দ্বিতীয় নম্বরে দিয়েছে কি সমযোজী বন্ধন, এবং তৃতীয় নম্বরে দিয়েছে ধাতব বন্ধন। তো এই যে তিনটা যে বন্ধন আছে, এই বন্ধনের যে আলোচনার শুরুতে আজকে আমরা প্রথমেই আলোচনা করব কি আয়নিক বন্ধন। এই যে আয়নিক বন্ধন, এই জিনিসটা আসলে যে কি সেই জিনিসটা আমরা আজকে একটু চেষ্টা করব যে আয়নীকরণ বন্ধন কিভাবে সৃষ্টি হয় এবং আয়নিক বন্ধন কিভাবে সৃষ্টি হয়, এই জিনিসটা আগে আমরা একটু আলোচনা করব। দেখো, আমরা যে ইলেকট্রন বিন্যাস গুলো শিখেছি, ইলেকট্রন বিন্যাস শিখতে পেরেছি। তো এখন ইলেকট্রন বিন্যাস যদি শিখি, তাহলে তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে কি সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম এবং ক্লোরিনের যে বন্ধন তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন এই সোডিয়াম ক্লোরাইড যে আয়নীকরণ বন্ধন সৃষ্টি করে বা আয়নিক বন্ধন সৃষ্টি করে, সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমরা যদি সোডিয়াম 11 এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হয় দেখো, 1s 2s 2p 3h এভাবে চলতে থাকবে। এখন আমরা একটু ইলেকট্রন গুলো দিয়ে দিই। s অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যাবে? 2টা, এবং p অরবিটালে 6টা ইলেকট্রন যাবে। তাহলে দেখো 2 আর 2 4, 4 আর 6 4 10, আমাদের 10টা ইলেকট্রন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আর আছে কত? একটা ইলেকট্রন, সেটা কোথায় যাবে? এই 3s এ। এখন যদি 3s এ যদি একটা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে দেখো আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা সেই সাথে এই ক্লোরিন Cl, ক্লোরিন যে 17, এটাও আমরা একটু ইলেকট্রন বিন্যাস করব। ক্লোরিন 17 যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখি 1s 2s 2p এবং 3s, আচ্ছা, এবং 3d 3p, সরি 3p। এখন যদি আমরা এটা ইলেকট্রন দ্বারা পূর্ণ করি, s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন এবং s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন। দেখো তো আমরা কয়টা ইলেকট্রন দিয়ে ফেলেছি? 4 6 4 10, 10 আর 2 12। আর কয়টা ইলেকট্রন বাকি আছে? 17টার ভিতরে 5টা ইলেকট্রন বাকি আছে, তাই 5টা ইলেকট্রন পিতে চলে গেল। ঠিক আছে? তো দেখো, আমরা কিন্তু এটা ইলেকট্রন বিন্যাস সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলেছি। এখন আমরা এই ইলেকট্রন বিন্যাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো কি সোডিয়ামের যে শেষের কক্ষপথ, যে সোডিয়ামের যে একদম শেষের কক্ষপথ, এই শেষের কক্ষপথে আমরা দেখছি 3s, 3 নম্বর যে অরবিটে একটাই উপশক্তি স্তর, সেটা হলো s, এবং সেই উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কত? দেখো, একটা ইলেকট্রন সংখ্যা। আর আমরা যদি ক্লোরিনের দিকে তাকাই, ক্লোরিনের 17 যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এর শেষের কক্ষপথ বলতে 3s এবং 3p, এই 3 নম্বর কক্ষপথে যদি আমরা দেখতে চাই, তাহলে কয়টা ইলেকট্রন আছে? 2 যোগ 5, 7টা ইলেকট্রন আছে। দেখো, সোডিয়ামের শেষের কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবং ক্লোরিনের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে আমি বিগত তোমাদের যে ক্লাসে কিন্তু অষ্টক এবং 2 এর নিয়ম নিয়ে আলোচনা কিন্তু করেছি। এখন দেখো, এই যে অষ্টক এবং 2 এর নিয়মটা কি? অষ্টক এবং 2 এর নিয়ম, এর নিয়ম। পৃথিবীতে প্রত্যেকটা মৌল বলো বা প্রত্যেকটা প্রাণীর দিক থেকে ধরতে গেলেও তাই, আবার ধরো পাখিদের ক্ষেত্রে যদি ধরতে যাও তাও, যে প্রত্যেকটা প্রাণীকুল বলো বা প্রত্যেকটা মৌল বলো স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীনভাবে থাকতে চায়। তো আমাদের যদি কোনো সময় যদি একটা জেলের ভিতরে আটকায় রাখে, তাহলে কি আমাদের থাকতে ভালো লাগবে?
অবশ্যই না। আবার যদি আমাকে যদি এই ঘরের ভিতরে বন্দি করে রাখে, বা তোমাদেরকে কেউ কেউ যদি বন্দি করে রাখে, বা তোমাদের সবাইকে যদি আমি বন্দি করে রাখি এই ঘরে, তো তোমরা কি এখানে বোরিং ফিল হবে না? আস্তে আস্তে দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে থাকতে থাকতে দেখা যাচ্ছে তোমার একটা সময় কি বোরিং ফিল হবে। সেই সময় কি তোমাদের আর কিন্তু এই ঘরের ভিতরে থাকতে ইচ্ছা করবে না। তো এই যে না থাকার প্রবণতা, তোমাদের কি মনে হবে যে এই ঘরের থেকে বের হয়ে যে আমি যদি একটু মুক্ত বাতাসে যেতে পারতাম বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম, এই জিনিসটাই কি বলছে যে অষ্টক এবং 2 এর নিয়ম। প্রত্যেকটা পরমাণুর যে গঠনের দিক থেকে আমরা তাকালে দেখতে পাই যে তার শেষের কক্ষপথ মানে একদম সর্ববহিঃস্তর বা একদম লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? হয় 2টা ইলেকট্রন থাকবে, না হলে 8টা ইলেকট্রন থাকবে। এই যে যদি 2টা ইলেকট্রন এবং 8টা ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ করতে পারে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের মতো। তারা তাদের ধর্মটা নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে এবং তারা স্বাধীনভাবে থাকতে চায়। কে না চায় স্বাধীনভাবে থাকতে? তো মৌলের ক্ষেত্রেও কিন্তু তারাও স্বাধীনভাবে থাকতে চায়। তো শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? হয় 8টা ইলেকট্রন থাকবে, আর না হলে 2টা ইলেকট্রন থাকবে। এই 8টা এবং 2 এর নিয়ম যদি ফলো করতে পারে, তাহলে কি সেই মৌলটা স্বাধীনভাবে থাকতে পারে। এখন এই ক্ষেত্রে আমরা দেখো সোডিয়াম এবং ক্লোরিনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারি কি সোডিয়ামের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1টা ইলেকট্রন আছে। এবং ক্লোরিনের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তো এখন যদি সোডিয়াম তার শেষের কক্ষপথে 1টা ইলেকট্রন আছে এবং তার আগের যে অরবিট, শেষের কক্ষপথের আগের অরবিট মানে 2 নম্বর অরবিটে কয়টা ইলেকট্রন আছে? দেখো 2 যোগ 6 সমান সমান কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তাহলে যদি তার আগের যে কক্ষপথের দিকে যদি আমরা তাকাই, যদি দেখছি কত 8টা ইলেকট্রন আছে, তো তার মানে কি তার আগের কক্ষপথ এই যে অষ্টকের নিয়মটা পূর্ণ করেছে। এখন আমরা যদি ক্লোরিনের দিকে তাকাই, তার শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে দেখো সে যদি 1টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু তার শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন হচ্ছে? 8টা ইলেকট্রন হচ্ছে। তাহলে কিন্তু এই ক্লোরিন কিন্তু তার শেষের কক্ষপথে এই অষ্টকের নিয়ম ফলো করতে পারবে, হওয়ার পরে স্বাধীন হয়ে যাবে। এবং সোডিয়াম দেখো যদি 1টা ইলেকট্রনটা যদি ত্যাগ করে ফেলে, তাহলে তার পরবর্তী যে মনে করেন আগের যে শক্তি স্তর আছে, সেই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন হচ্ছে। তার মানে কি সোডিয়াম কিন্তু অষ্টকের নিয়ম ফলো করতে পারছে। এখন যদি আমরা দেখি সোডিয়াম এবং ক্লোরিন এই দুটোকে যদি আমরা একসাথে বিক্রিয়া করি, তাহলে দেখো সোডিয়ামের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1টা ইলেকট্রন আছে। এবং ক্লোরিনের সর্বোচ্চ শেষের শক্তি স্তরে কয়টা আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে ক্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে বিধায় ক্লোরিন ইনভার্স বা মাইনাস, এবং সোডিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বা প্রবণতা আছে, তাই সোডিয়াম কত? প্লাস। এই যে ধনাত্মক আয়ন এবং এই যে ঋণাত্মক আয়নে যে আয়নিত হচ্ছে, এটা আবার ইকুয়াল মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে আয়নিত হচ্ছে এটাকে বলা হচ্ছে আয়নীকরণ। আর এই যে বন্ধন যে গঠিত হচ্ছে, এটা কি? আয়নিক বন্ধন। এখন এই সোডিয়াম যদি 1টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, সেটা যদি ক্লোরিন গ্রহণ করে, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড। এই যে খুব সুন্দরভাবে একটা যৌগ তৈরি হয়ে গেছে। এই যে সোডিয়াম এবং ক্লোরাইড যেভাবে তোমার যৌগটা গঠন করলো যে বন্ধন দ্বারা, সেটাকে বলা হচ্ছে কি? আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনটা আমরা কি বলতে পারি? যে কোন মৌল যদি তার ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যদি বন্ধন সৃষ্টি করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আয়নিক বন্ধন। মোটামুটি একদম সহজ না? আমার তো মনে হয় খুবই সহজ। তো দেখো এই যে আয়নিক বন্ধন বলতে কি বলা আছে? সোডিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে আর সেটা গ্রহণ করছে কি? ক্লোরিন। তাহলে ক্লোরিন এবং সোডিয়াম এই যে এদের ভিতরে যে বিনিময়, যে আমি তোমাকে দিলাম, ঠিক আছে, তুমি নিয়ে নিলে, তো এই যে গিভ মানে দেওয়া, এই যে এই জিনিসটার মাধ্যমে তারা একটা কি করছে? বন্ধন গঠন করছে। এই বন্ধনকে বলা হচ্ছে কি? তোমার আয়নিক বন্ধন। এটা যদি আরো সুন্দরভাবে তোমাদের বিশ্লেষণ করতে হয়, দেখো তোমাদের অনেকের স্কুলে কিন্তু ফ্রেন্ড থাকে, খুবই বেস্ট ফ্রেন্ড, তো মাঝে মাঝে তাকে গিফট করে। তো এই গিফট করা দেখা যাচ্ছে কেউ কলম গিফট করতে পারে,
কেউ আবার টিফিন গিফট করে, এই যে সিম্পল অনেক জিনিস কিন্তু গিফট করে। তো এই যে গিফট করে তাদের ভিতরে কিন্তু বন্ধন মানে কি, তাদের যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব জিনিসটা কিন্তু তারা বজায় রাখে। তো এই যে তাদের ভিতরে একটা বন্ধন সৃষ্টি হয় না, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সোডিয়াম এবং ক্লোরিনের দিকে আমরা তাকালে দেখতে পাই কি, তারাও কিন্তু এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং ক্লোরিন সেটা গ্রহণ করছে। এই ক্ষেত্রে সোডিয়াম এবং ক্লোরিনের ভিতরে যে বন্ধন ঘটানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন নিয়ে আর কোনো প্রশ্ন নেই, তাহলে আয়নিক বন্ধনটা কিন্তু আমাদের একেবারে ক্লিয়ার। তো এখন আমরা আসবো যে কি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধন হলো আমরা ইলেকট্রন শেয়ার করব, ইলেকট্রন ত্যাগও করব না, গ্রহণও করব না। ইলেকট্রন কি করব? শেয়ার করব। যে তোমাকে আমি দিলাম, তুমিও আমাকে দিবা, গিভ এন্ড টেক। এই গিভ এন্ড টেক জিনিসটা যদি তোমার পারো, তাহলে মানে যদি বুঝতে পারো, তাহলে সমযোজী বন্ধনটা খুব সহজে বুঝতে পারবা। এই ক্ষেত্রে অনেক সময় বলে যে এখন তো তোমরা বড় হচ্ছ, তাই না, যে তুমি যদি আমারে ভালোবাসো তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। এই যে তোমার গিভ এন্ড টেক, এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এটা যদি আমরা বন্ধনের সাথে তোমার তুলনা করি তাহলে এটাকে আমরা বলতে পারি কি সমযোজী বন্ধন। তাহলে এখন আমরা সমযোজী বন্ধনের যদি এই সোডিয়াম ক্লোরাইড দিয়ে যদি আমরা তোমার উদাহরণ দিতে যাই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সোডিয়াম ক্লোরাইড দিয়েও কিন্তু আমাদের উদাহরণটা দিতে পারবো। তাহলে দেখো সোডিয়াম এবং ক্লোরিন, তাহলে আমরা এখন আসবো কিসে, যে সমযোজী বন্ধন। এই সোডিয়ামের এবং ক্লোরিন এটাকে যদি আমরা একটু স্ট্রাকচার আকারে দেখতে চাই, ঠিক আছে, যে এদের আসলে পরমাণুর যে আকার, এই আকার হিসেবে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো আমরা একটু আঁকাই। এটা তো অবশ্যই তোমরা আঁকাতে পারো, ঠিক আছে। দেখো এটি হলো সোডিয়াম এবং সাথে আমি আরো একটা আঁকাই। আচ্ছা, দেখো সোডিয়ামের প্রধান শক্তি স্তর, 1 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন, এবং তার পরবর্তী কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। 6 এই যে 8টা ইলেকট্রন কিন্তু আমরা দিয়ে ফেলেছি, এবং যে বহিঃস্তর ইলেকট্রনের সংখ্যা কত? 1টা। দেখো আমি কিন্তু সোডিয়ামের স্ট্রাকচারটা আঁকিয়ে ফেলেছি। এখন যদি আমরা ক্লোরিনের স্ট্রাকচারটা যদি আঁকাই, তাহলে কি হয় দেখো, এর প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন, এবং দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দেখো এই যে 6 আর 2 8টা ইলেকট্রন। এবং সর্বশেষ যে বহিঃস্তর 3 নম্বর শক্তি স্তরে কয়টা আছে? দেখো 7টা ইলেকট্রন আছে। তাহলে আমরা 7টা ইলেকট্রন দিয়ে দেবো। আমরা কিন্তু 7টা ইলেকট্রন দিয়ে দিয়েছি। এখন আমরা যে এই যে সমযোজী বন্ধনটা আমরা দেখলে আমরা একটু বুঝতে পারি কি, দেখো সোডিয়ামের শেষের কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, এবং ক্লোরিনের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখো, তিনি অষ্টক এবং 2 এর নিয়ম কি আমরা পূর্ণ করতে পারি কোনোভাবে? কিভাবে আমরা একটু দেখি। দেখো এই যে সোডিয়াম আছে, সোডিয়াম যদি ক্লোরিনের থেকে 1টা ইলেকট্রন নিতে পারে, তাহলে দেখো সোডিয়ামের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন হচ্ছে? 2টা ইলেকট্রন হচ্ছে। তাহলে কি সোডিয়াম কি 2 এর নিয়মটা ফলো করতে পারছে? হ্যাঁ পারছে। এই দেখো, তাহলে দেখো আবার যে ক্লোরিন, এই ক্লোরিন যদি সোডিয়ামের থেকে 1টা ইলেকট্রন নিতে পারে, তাহলে কি ক্লোরিনের কি অষ্টকের নিয়ম পূর্ণ করতে পারছে? হ্যাঁ অবশ্যই পারছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা তাই একটু বলো দিনি। অষ্টক এবং 2 এর নিয়ম যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এই আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং এই যে ধাতব বন্ধন, এগুলো কিন্তু খুব সহজে কিন্তু সমাধান করা যায়। তাহলে দেখো সোডিয়ামের ক্লোরিন থেকে যদি 1টা ইলেকট্রন নিতে পারে, সে যে কোনো ভাবে যদি নিতে পারে, তাহলে সোডিয়ামের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তার মানে কি যে সোডিয়াম 2 এর নিয়মটা ফলো করতে পারছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে পারবে। আবার দেখো ক্লোরিন যদি সোডিয়ামের থেকে 1টা ইলেকট্রন নিতে পারে, তাহলে দেখো ক্লোরিনও কিন্তু কি হচ্ছে? অষ্টকের নিয়ম পূরণ করতে পারছে। তার মানে তোমার নিষ্ক্রিয় গ্যাসের যে ধর্ম, সেই ধর্মটা কিন্তু সেও পেয়ে যাচ্ছে। তো এখন সোডিয়াম বলছে ক্লোরিনের কাছ থেকে তুই একটা দে, আবার ক্লোরিন বলছে সোডিয়ামের কাছে যে তুই একটা ইলেকট্রন দে,
ঠিক আছে, কিন্তু এরা মারামারি বা গন্ডগোল না করে তখন এরা দুইজন একটা সমঝোতায় আসলো। এই সমঝোতায় কি সোডিয়াম বললো তোর একটা ইলেকট্রন আমার অরবিটে রাখ আর আমার একটা ইলেকট্রন তোর অরবিটে রাখ। তাহলে কি হবে দেখ জানিস এই ক্ষেত্রে যে আমার যে উপশক্তি স্তর বা যে আমার শেষের যে কক্ষপথ আছে এই কক্ষপথে আমার দুইটা ইলেকট্রন হবে, আর আমি যদি তোকে একটা ওই ইলেকট্রনটা যদি তোর অরবিটেও রাখি তাহলে তোর শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন হবে? 8টা ইলেকট্রন হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে যদি এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ধরো এটা হলো সোডিয়ামের শেষের কক্ষপথ। সোডিয়ামের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। আর এটা যদি আমি ক্লোরিনের শেষের কক্ষপথ ধরি তাহলে শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। এই দেখো 6টা ইলেকট্রন 7টা হয়ে গেছে। এই যে দেখো এটা হলো কি তোমার Na এবং এটা হলো Cl। দেখো ক্লোরিনের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? দেখো 8টা ইলেকট্রন। এবং সোডিয়ামের শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? 2টা ইলেকট্রন হলো। তাহলে দেখো এরা ইলেকট্রন কিন্তু ত্যাগও করেনি আবার কি গ্রহণও করেনি, এটা কি করেছে? শেয়ার করেছে। অরবিটে ওর অরবিটেও আছে আমার অরবিটেও আছে। তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের অরবিটেও কিন্তু সোডিয়ামের যে একটা তোমার ইলেকট্রন সেটা কিন্তু সোডিয়ামের অরবিটেও আছে। আবার ক্লোরিনের যে 7টা ইলেকট্রন সেই 7টা ইলেকট্রন ওর অরবিটে তো আছে, সেই অরবিটটা একটু কাছে নিয়ে যাওয়ার পর সোডিয়ামের দ্বারাও যে 2 এর যে নিয়ম সেটাও পূরণ করছে এবং সোডিয়ামের যে একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ক্লোরিনের অষ্টক পূর্ণ করছে। এই যে সোডিয়াম এবং ক্লোরিন যে বন্ধন মানে যে সম্পর্ক স্থাপন করে যে ইলেকট্রন তাদের অরবিটে রেখে যে তোমার বন্ধনটা তৈরি করছে সেটাকে আমরা বলছি কি সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন জিনিসটা কি? যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা বলছি কি সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন নিয়ে আমার মনে হয় না আর কারোর কোনো প্রশ্ন থাকবে, খুব সহজে কিন্তু আমরা বুঝে যাবো। এখন আমি এই সমযোজী বন্ধনের আরো একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ছোট্ট একটা উদাহরণ কি? আমরা যে হাইড্রোজেনকে আমরা খুব চিনি না, যে 1 নম্বর পারমাণবিক ভর যেটা হাইড্রোজেন। এবং যদি হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় দেখো 1s, এর যেহেতু পারমাণবিক সংখ্যা 1 তাই এর যে সর্বোচ্চ বহিঃস্তর তার ইলেকট্রনের সংখ্যা কত? 1। এখন যদি হাইড্রোজেনের আমরা স্ট্রাকচার আঁকাই তাহলে কেমন হয় দেখো, H একটা ইলেকট্রন আছে, আবার দেখো আরো একটা হাইড্রোজেন আঁকি, এরও বহিঃস্তরে একটা করে ইলেকট্রন আছে। এখন এরা যদি চাবে কি, কারণ প্রত্যেকটা মৌলই কি চাই যে হয় অষ্টকের নিয়ম এবং 2 এর নিয়ম ফলো করে কি করতে চাই নিষ্ক্রিয় গ্যাসের ধর্মটা পেতে চাই। তাহলে সেক্ষেত্রে এই হাইড্রোজেন এখান থেকে যদি হাইড্রোজেনের একটা ইলেকট্রন যদি গ্রহণ করে আর এই হাইড্রোজেনের থেকে বা একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি এদের কি বন্ধন কি গঠিত করা সম্ভব না। কারণ এই হাইড্রোজেনের যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে এর যে প্রোটন সংখ্যা কিন্তু সিঙ্গেল থাকবে বা ধনাত্মক থাকবে, এই যে আয়নীকরণ হয়ে যাবে। এবং এ যদি গ্রহণ করে কিন্তু এর 2 এর নিয়ম ফলো করতে পারবে, কিন্তু এখানে কি তীব্র আকর্ষণ বল থাকবে। এক্ষেত্রে কি হবে না, এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ত্যাগ করেও সে কিন্তু সাময়িকভাবে থাকতে পারবে না বা এই বন্ধনটা কোনোভাবেই তৈরি হবে না, আয়নীকরণ বন্ধন বা আয়নিক বন্ধনটা তৈরি হবে না। কারণ এটা আয়নীকরণ হওয়ার পরে এর প্রবল একটা শক্তি এই আকর্ষণ করবে। এই আকর্ষণ করার মাধ্যমে এই ইলেকট্রন কিন্তু ত্যাগ করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে বা সম্ভব নাই। বা তোমার এই বন্ধনটা খুবই মনে করো যে বাইরে থেকে প্রভাবক দিয়ে যদি করানো হয় তবু সেটা স্থায়ী পাবে না সাধারণ তোমার টেম্পারেচারে বা সাধারণ তোমার নিয়মে। তো এটা এই হাইড্রোজেন করতে পারে কি, এর যে সর্বোচ্চ বহিঃস্তরে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা এইভাবে শেয়ার করতে পারে। হাইড্রোজেন এখানে পাশাপাশি 2টা হাইড্রোজেন, এর এ একটা ইলেকট্রন আর এ একটা ইলেকট্রন, দেখো এইভাবে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। এই বন্ধন তৈরি করার পরে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? H2। এই যে হাইড্রোজেনের ক্ষেত্রেও ঠিক এমন, অক্সিজেনের ক্ষেত্রেও এমন। অক্সিজেনের যে শেষের কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, তো অক্সিজেনের 2টা অক্সিজেনের শেষের কক্ষপথে 6টা করে ইলেকট্রন থাকে, তাই 2টা করে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে। তো এই ক্ষেত্রে এরা যদি 2টা করে ইলেকট্রন শেয়ার করে তাহলে কিন্তু এদের অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। সেম এইভাবে অনেকগুলো সমযোজী বন্ধনের আমরা উদাহরণ কিন্তু দেখতে পাবো।
এখন আমরা এই সমযোজী বন্ধন নিয়ে মনে হয় না আর ধরনের কোনো প্রশ্ন আছে। ঠিক আছে, তো আমি এখন এই জিনিসটা ক্লিন করে দিচ্ছি। এখন আমরা এরপরে আসবো কি ধাতব বন্ধন, যে ধাতব বন্ধন কিভাবে সৃষ্টি হয় এই জিনিসটা আমরা এখন দেখবো। তো আমি এটা ক্লিন করে দিচ্ছি। আমরা এখন দেখবো কি এই যে ধাতব বন্ধন কিভাবে সৃষ্টি হয় বা ধাতব বন্ধনটা কি। এখন আমি এই সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস এই জিনিসটা কিন্তু আমি বসিনি, কারণ এই সোডিয়াম দিয়েই আমি কি করবো তোমাদের উদাহরণ দেবো যে ধাতব বন্ধনটা আসলে কি। এখন আমরা যে সোডিয়ামের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমরা একটু আঁকি আবারও, তাহলে আমাদের তোমাদের বোঝাতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো এটা ইলেকট্রন সর্বোচ্চ 2টা, 8টা, সোডিয়াম। আবার এটাও আঁকে ফেলি, এটাও কিন্তু আমরা সোডিয়ামই আঁকবো। ঠিক আছে, এবং শেষের কক্ষপথে কয়টা আছে? দেখো আমরা দেখো 2টা কিন্তু সোডিয়ামের যে স্ট্রাকচার গাঠনিক এই জিনিসটা কিন্তু আমি এঁকে ফেলেছি 2টাই। তো এখন আমরা দেখো এই যে পরমাণু, যে সোডিয়ামের যে পরমাণু যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে দেখো যে এই ইলেকট্রনের দূরত্ব কিন্তু মোটামুটি ভাবে ভালোই। ঠিক আছে, আবার দেখো এটার থেকে নিউক্লিয়াস থেকে এই যে প্রত্যেকটা যে সোডিয়াম যে কণা বা যে তোমার পরমাণু, এই পরমাণুর নিউক্লিয়াস থেকে কিন্তু যে ইলেকট্রন, যে সর্ববহিস্তরের যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু অনেক দূরে অবস্থান করছে। তো এই যে দূরে অবস্থান করার কারণে এই যদি যখন আমরা সোডিয়াম, অনেকগুলো সোডিয়াম একসাথে বসাবো, হ্যাঁ, তো এইভাবে যখন আমরা সোডিয়াম গুলো এভাবে আছে, তখন দেখা যাচ্ছে কি যে সর্ববহিস্তরে একটা করে ইলেকট্রন আছে। ধরো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা লাস্টের অরবিটটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, ধরো এখানে একটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রন গুলো দেখা যাচ্ছে নিউক্লিয়াসের থেকে অনেক দূরে অবস্থান করছে। এই দূরে অবস্থান করার কারণে দেখো অনেকগুলো সোডিয়ামের কিন্তু ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো যখন দূরে অবস্থান করছে তখন এই ইলেকট্রনটা দেখা যাচ্ছে এর থেকে, বা এই ইলেকট্রনটা যদি এ পাশে সরে যায়, তো সেক্ষেত্রে দেখো এই যে শেষের যে কক্ষপথ, এই কক্ষপথে যে কোন ইলেকট্রন, কোন পরমাণুর যে কোন ইলেকট্রন কার, এই জিনিসটা কিন্তু বুঝে উঠতে পারে না নিউক্লিয়াস। ঠিক আছে, আমি বোঝাতে সক্ষম হয়েছি? দেখো এই যে সর্বোচ্চ বহিস্তরে যে নিউক্লিয়াস থেকে দূরে থাকায় এর কিন্তু আকর্ষণ বল কম, নিউক্লিয়াসের যে আকর্ষণ বল কম। আর এই নিউক্লিয়াসের আকর্ষণ বল কম থাকার কারণে যখন অনেকগুলো সোডিয়াম এর পরমাণু একসাথে যখন রাখা হচ্ছে, দেখো এই যে তার যে সর্ববহিস্তরের যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন তোমার দেখা যাচ্ছে বিচ্ছিন্ন ভাবে থাকছে এবং কার ইলেকট্রন যে কে এই জিনিসটা বুঝতে পারছে না। ধরো এই ইলেকট্রন যখন এখানে আসছে, এও এই জিনিসটা ধরো আমি এভাবে মুছে দিই আরো একটু সুন্দরভাবে বুঝাই। এটা ধরো সোডিয়ামের ইলেকট্রন আর এটা ওয়েট, তারপরে দেখা যাচ্ছে এটা আবার একটু ঘুরে গেল, দেখা যাচ্ছে এ আবার এখানে যে টানলো আর এ আবার এখানে থাকলো। তো এইভাবে দেখো মুক্ত মতো ছুটাছুটি করে বেড়াতে পারছে। তো এই যখন এই মুক্তভাবে ছুটোছুটি করতে পারছে বা একটা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কি সোডিয়ামের অনেক বেশি, তো সেক্ষেত্রে এই সোডিয়াম গুলো সবগুলো কি আয়নে পরিণত হচ্ছে? ধনাত্মক আয়নে আপাতত দৃষ্টিতে। ঠিক আছে, এই সবগুলো পরমাণু দেখা যাচ্ছে কি এই যে তোমার ইলেকট্রন গুলো তোমাদের কাছে দূরে দূরে সরে যাচ্ছে বা মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারছে বা ত্যাগ মতো হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সোডিয়ামের যে অণু পরমাণু, যে পরমাণুগুলো কি আয়নে আয়নিত হচ্ছে? ধনাত্মক আয়নে আয়নিত হচ্ছে। এই যে ধনাত্মক আয়নে মানে কারণ কি, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি সোডিয়াম সবসময় ধনাত্মক থাকবে, কারণ একটা ইলেকট্রন আমার ত্যাগ করে দেওয়ার ক্ষমতা আছে। তাই সোডিয়াম এই যে পরমাণুগুলো কি আয়নে আয়নিত হলো? ধনাত্মক আয়নে আয়নিত হলো। এই যে ধনাত্মক আয়নে যে আয়নিত হলো, এই আয়নিত হওয়াকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস। বুঝতে পারলাম? পারমাণবিক শ্বাসটা কি? এই যে মুক্তভাবে যে
ইলেকট্রন গুলো চলাফেরা করছে, যে কার ইলেকট্রন কে বুঝতে পারছে না, আবার কি ইলেকট্রন ট্যাগ মতো হয়ে যাচ্ছে সে ভাবছে, তো এটা তোমার ধনাত্মক আয়নে আয়নিত হয়ে যাচ্ছে। আর এই যে ধনাত্মক আয়নে যে আয়নিত হয়ে যাচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে কি পারমাণবিক শ্বাস। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখবো কি এই যে ইলেকট্রন গুলো একে অপরের সাথে মানে সরে যাচ্ছে বা মনে হচ্ছে যে চলনশীল অবস্থায় আছে। তো তোমরা যে বাসা বাড়ি যেগুলো তোমরা ওয়্যার দেখো, যে তামা, রূপা, তারপরে তোমার গোল্ড, তারপরে তোমার লোহা, তারপরে ধরো স্টিল, এই যে মানে তোমার কি বলা হয় এটা তোমার রূপা, এই যে যেগুলো তৈরি তোমার জিনিসের বাসায় যে আসবাবপত্র আছে, এই আসবাবপত্র দেখবা সব বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রন এর ভিতর থেকে প্রবাহিত হয় বা প্রোটন প্রবাহিত হয়। যে ইলেকট্রন প্রবাহিত হতে পারে কারণ কি এর ভিতরে যে মুক্ত ইলেকট্রন কি হচ্ছে ছোটাছুটি করতে পারছে এলোমেলো ভাবে, এই জন্য এগুলোকে বলা হয় ধাতব পরিবাহী। ঠিক আছে, তাই এই যে সোডিয়াম একে অপরের সাথে যে বন্ধন দ্বারা আবদ্ধ হয়েছে তাকে বলা হচ্ছে কি ধাতব বন্ধন। তাহলে ধাতব বন্ধন কি, যে সোডিয়াম বা মনে করো কোন মৌল বা কোন পরমাণু এই যে একে অপরের সাথে যে মুক্ত ইলেকট্রন দ্বারা যে মনে হচ্ছে না এটা কার কখন কার, ঠিক আছে, যে কোন ইলেকট্রনটা কার কোন মনে করো যে পরমাণু বুঝতে পারছে না, এক এক সময় এক একটা তার কাছে আছে, তো সেটাই মনে করছে যে সেটা, আবার কখন আবার সেটা এলোমেলো ভাবে বা অন্য মৌলের পরমাণু আরেক জায়গায় আসছে। তো এই যে এলোমেলো ভাবে যে এদের ভিতরে যে বন্ধন যে সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। তাহলে দেখো তোমাদের যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং যে ধাতব বন্ধন আছে, এই যে তিন ধরনের যে বন্ধন তোমাদের বইয়ে দেওয়া আছে, এই জিনিসটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা নেই। তোমরা দেখে থাকবে যে এই যে তোমার ধাতব যে বন্ধন হচ্ছে না, এই ধাতব বন্ধন সৃষ্টিকারী প্রত্যেকটা মৌলর ইলেকট্রন যদি তুমি বিন্যাস করো তাহলে দেখবা ভাই একটা ইলেকট্রন নাহলে দুইটা নাহলে তিনটা করে ইলেকট্রন আছে মুক্ত অবস্থায় বা এগুলো ছোটাছুটি করতে পারে। তো এই হিসাবে তারা মনে করে যে এই যে মুক্ত ভাবে ছোটাছুটি করতে পারছে, যে পদার্থের যে মুক্ত ভাবে ইলেকট্রন গুলো ছোটাছুটি প্রবণতা যার বেশি তার ভিতর থেকে বেশি মাত্রায় বিদ্যুৎ প্রবাহ হয়, ঠিক আছে, আর যার কম তার ভিতর থেকে কম মাত্রায় হয়। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখতে পারবো কি যে তোমার এই যে তোমার ধাতব বন্ধন গুলো কি একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ ভাবে আবদ্ধ হয়ে আছে। তোমাদের বাসায় যদি স্টিলের চামচ থাকে, স্টিলের চামচ যদি মাইক্রোস্কোপে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই অণুগুলো এইভাবে সজ্জিত অবস্থায় আছে, মানে একের পর এক, যেমন ফুটবল আছে না, এই ফুটবলের মতো দেখা যাবে যে এই যে তোমার ইলেকট্রন গুলো ঘূর্ণমান অবস্থায় আছে বা ইলেকট্রন গুলো একে অপরের থেকে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, এই অবস্থায় দেখা যাবে। তো এইভাবে যে বন্ধনটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। তাহলে আশা করি এই যে তোমার আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন নিয়ে আর কারোর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি কারোর এর পরেও প্রশ্ন থাকে তাহলে তোমরা কি করবে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই স্ক্রিন দেওয়া নাম্বারে তোমরা সরাসরি ফোন দিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে যে কোনো সময় তোমাদের যে কোনো সমস্যার জন্য আমি 24 ঘন্টার ভিতরে আমার যে খাওয়া দাওয়ার টাইমটা বাদে যে কোনো টাইমে আমি তোমাদেরকে সময় দিতে বাধ্য বা আমি সময়টা দেবো তোমাদের। যদি তোমরা আমার এই ভিডিও দেখে একটু মাত্র যদি উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না। এতটুকুই রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ।